সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। আমি যেটা বলি, আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমার এখানে সজলদার কাছে, আমি প্রত্যেকের কাছে আসছি। সজলদার কাছে দুটো প্রশ্ন। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলছেন আপনি বিজেপি করেন, তাই আমার আপনাকে নিয়ে সমস্যা, এবং সেই ব্যক্তির চরণ কেউ স্পর্শ করলে বা প্রণাম করলে তাকে পদ হারাতে হয়। হিন্দু সাধু বা হিন্দু সাধুদের কোনো অনুষ্ঠান, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভারত সেবাশ্রম সংঘকে শ্রদ্ধা করতাম ইতিহাসে, অতীতে করতাম, এখন আর করি না, এখন অশ্রদ্ধা করি। শ্রদ্ধা না করি মানে তো অশ্রদ্ধা করি। বলুন। ভারত সেবাশ্রমের কেউ হলে তাকে অশ্রদ্ধা করেন, বিজেপি হলে অশ্রদ্ধা করেন, আর সিমির প্রতিষ্ঠাতা হলে তাকে সাংসদ করেন। এখানে এটা সমস্যা। আমি বলছি মনিদা, আপনি বলছিলেন যে সাধুরা কেন রাজনীতি করবে। ভারতবর্ষের নয়, সারা বিশ্বের রাজনীতির অভিভাবক যদি রাজনীতির পাঠ কারোর থেকে নিতে হয়, সেই চাণক্য বা কৌটিল্য তার অন্তত পোশাক পরিচ্ছদ দেখে একজন সাধুর থেকে আলাদা করে কিছু মনে হয়নি। ভারতবর্ষকে যুগ যুগ ধরে রামচন্দ্র নিজে কে ছিলেন? রামচন্দ্র ছিলেন একজন শিবের সাধক, তিনিও একজন সাধু। আবার যদি উল্টো দিকে যাই, লঙ্কার রাজা রাবণ, তিনিও ছিলেন শিবের সাধক। এবারে প্রশ্নটা হচ্ছে যে সাধুদের মূল্যায়ন কে করবে? মনিদা। মনিদা নিজে অসাধু, সাধু এই লাইনে যাচ্ছে না, সাধুদের মূল্যায়ন করবেন। আমি বলছি সাধুরা রাজনীতি করলে খুব খারাপ, সাধুরা বিজেপি করলে খুব খারাপ। আর নিজেরা সাধু সেজে যদি হিন্দু ভোট পাওয়ার তালিকায় রাজীব ব্যানার্জিকে দিয়ে আপনারা মাঠে নামিয়ে তাকে দিয়ে যদি রাজনীতি করান, সেটা কি জিনিস আমি জানতে চাই। আমি জানতে চাই সাধুদের পোশাক পরে রাজীব ব্যানার্জি ইদানিং ঘোরাফেরা করছেন কার নির্দেশে? আমার বক্তব্য হচ্ছে, আপনি বলছেন এই লোকটা খারাপ, আমাদের কার্তিক মহারাজ খুব খারাপ লোক, কিন্তু হুমায়ুন কবির যে আবার 30% জলে ভাসিয়ে দেয়, সে কিন্তু বলে যে উনি সমস্ত সম্প্রদায়ের হয়ে কাজ করেন। আমরা কনফিউজ, আমরা কার কথাটাকে নেব? মমতা দেবীর মুশকিল হচ্ছে যে উনি হিন্দুত্বের কিছুই সহ্য করতে পারেন না, শুধু হিন্দু ভোট গেল 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 আতঙ্কে তিনিও এখন মাঝে মাঝে বলছেন আমি চণ্ডীপাঠ করি, আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে। ওই বাবার শেখানো চণ্ডীপাঠটা একবার মঞ্চে করে চণ্ডীর পিণ্ডি যেভাবে চটকেছেন, তাতে হিন্দু ধর্মের অপমান ছাড়া কিছু হয়নি। আমি বলছি ঠিক ঠিক তো রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ এই পশ্চিমবঙ্গে কবে থেকে হলো? আপনারা খুব সহজে রাঙিয়ে দেন, যেহেতু বিজেপি একটা গেরুয়ার ব্যাপার আছে বলে, বিজেপির পতাকার অর্ধেকটা সবুজ আছে, এটা আপনাদের চোখে পড়ে না। মুশকিলটা হচ্ছে আপনাদের এখানেই যে আপনারা বলেন মৌলবাদ। আচ্ছা বলুন তো, হিন্দু মৌলবাদ মানে কি? হিন্দু মৌলবাদ মানে কার্তিক মহারাজের মতন একজন মানুষ, হিন্দু মৌলবাদ মানে স্বামী বিবেকানন্দ বা তার মতন পোশাক পরা একজন মানুষ, হিন্দু মৌলবাদ মানে বিরাট মৌলবাদী, তার মানে বড় জোর আপনি যোগী আদিত্যনাথে যাবেন। আমি আপনাকে প্রশ্ন করি, মুসলিম মৌলবাদ মানে কি? মুসলিম মৌলবাদ মানে একজন ধর্মগুরু, মুখে কাপড়, কালো কাপড়, তার পাশে 4 জন দাঁড়িয়ে 4টে AK-47 নিয়ে, সে এই ভারতবর্ষকে টুকরো করো, একে ধ্বংস করো, আল্লাহর নামে ওকে ওখানে কুরবান করো, এই হচ্ছে তাদের কথা। আমি বলছি হিন্দু মৌলবাদ হিন্দুদের উন্নয়নের জন্য নয়, ভারতবর্ষের উন্নয়নের জন্য, সনাতনেরা পৃথিবীর উন্নয়নের কথা বলছেন। আপনাদের মানুষ ওনাদের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ, অভিযোগ করছেন আপনার হয়ে কাজ করেছেন কার্তিক মহারাজ, তাই জন্য কার্তিক মহারাজ এজেন্ট ভোট বসতে দেয়নি কবে? এজেন্ট বসতে দেয়নি কবে? এজেন্ট বসতে দেয়নি বড়জোর লোকসভা ভোটে। না না, আমি বলছি মমতাদি কোথায় আছে তার রিপোর্ট রেকর্ড? মমতাদি দাঁত না মেজে মিথ্যে কথা বলে। কবে লাস্ট সত্যি কথা বলেছেন? একটাই বলেছেন আমার মনে আছে, রাজাবাজার থেকে, পার্ক সার্কাস থেকে এই শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি মিছিল করেছিলেন, আমরা সবাই চোর, বুকে পোস্টার লাগিয়ে। এছাড়া কোনোদিন সত্যি কথা বলেছেন বলে আমার জানা নেই। আমি আপনাকে একটা কথা প্রশ্ন করতে চাই যে আপনারা আমাকে বুঝিয়ে বলুন
যে আজকে আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে যদি রাজনীতি করা আর ধর্মকে এক করা উচিত নয়, মুখ্যমন্ত্রী কেন বারবার বলবেন যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি চণ্ডীপাঠ করি? আমি আপনাদের জাস্ট একটা প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে, যেটা বলতে বলতে অন্য লাইনে চলে গেলাম, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের রাজনীতি আজকে এটা শুরু করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পশ্চিমবঙ্গটা পুরো আড়াআড়ি ভাগ হয়েছিল, যেদিন বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাই আমি তাদের ভাতা দেব। একেবারে আজকে কার্তিক মহারাজের সঙ্গে আমরা এক্সক্লুসিভ কথা বলেছিলাম। আমি পাপিয়াদি এবং মানসদার কাছে আসার আগে কার্তিক মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম সরাসরি যে আপনার চরণ কেউ ছুতে গেলে তার তো পথ খোয়াতে হচ্ছে, কি বলবেন আপনি? কি বলেছিলেন কার্তিক মহারাজ, শুনুন। এবং লাইন দিয়ে মানুষ প্রণাম করছেন, কে টিএমসি, কে বিজেপি, কে আরএসপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটা তো কোনো প্রশ্নই আসে না। আজকে যে এরকম মনোভাব দেখা যাচ্ছে যে সবাইকে টিএমসি করতে হবে মনে হচ্ছে। সুতরাং এই প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাকে নিয়ে যদি মনে করে কার্তিক মহারাজকে প্রণাম করলে সে হিন্দুত্বের দীক্ষা নেবে, তাহলে তো এটা অবাক কাণ্ড। আমাদের কুম্ভ মেলায় আজকে কোটি কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে, আমিও নিজেও গিয়েছিলাম। আর তো সবাইকে সেখানে নরেন্দ্র মোদীর ভক্ত নাকি? সবাইকে বিজেপিকে ভোট দিয়েছে নাকি? এটা একটা পাগলের প্রলাপ মাত্র। তারা সেই ভয় পাচ্ছেন বলেই আজকে তা এইরকম ধরনের আচরণ করছেন, খুব দুঃখজনক এটা। বাপিয়াদির কাছে আসবো। এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয়ো বিধু, ভগবদ গীতা বলছে যারা রাজ ঋষি রাজর্ষি, রাজা অর্থাৎ রাজনীতি করেন এবং ঋষি, তাদের কাছে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান কৃষ্ণ দিচ্ছেন, অর্জুনকে দিচ্ছেন। অর্জুন কিন্তু একজন রাজা, তার সঙ্গে একজন ঋষি। আজ যদি ডিমার্কেট করে দেওয়া, সাধুরা শুধু শান্তভাবে বসে থাকবে, কোনো রকম সমাজে খারাপ কিছু হলে সেটা রাজনীতিতে হতে পারে, তারা স্পিকটি নট হয়ে বসে থাকবে, এবং তারা যদি কিছু বলে তাহলে তারা খারাপ হবে, তাদের চরণ কেউ ছুলে সে দল থেকে বাইরে বা পদ থেকে বাইরে বা তার পোস্ট ডিলিট করাতে হবে, এরকম ভাবে চলবে তো? এই তোষণটা চলবে তো? বলুন। স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে আমরা কার্তিক মহারাজ বলে জানি, আমি পার্সোনালি চিনি মানুষটি একেবারে সন্ত, মানে একেবারে অন্য ধরনের মানুষ। তো যাই হোক, আপনাকে নমস্কার জানাই এই টেলিভিশনের মাধ্যমে, রিপাবলিক বাংলার। আফগানেরা যাকে সিন্ধু নামে আখ্যাত করেছিল, পরবর্তীতে এখনও সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে থাকে, এবং সনাতন ধর্ম আজও বিদ্যমান ও শক্তিশালী। এবং সব দিক থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে এই হিন্দু ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের সুপার মার্কেট, অর্থাৎ বড় বাজার। কেন বললাম কথাটা? ইসলাম যদি এইভাবে আমরা ধর্মগুলির উদ্ভবের কালানুক্রম করি, ইসলাম 1400 বছর পূর্বে, খ্রিস্টান ধর্ম 2000 বছর পূর্বে, বৌদ্ধ ধর্ম 2500 বছর পূর্বে, এবং ভগবদ্গীতা 5000 বছর পূর্বে। না, এখানে শেষ নয়। শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে উনি বলেছেন যে আমি এই যে অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা এর আগেও বলেছি। কবে বলেছিল? 4th অধ্যায়ে উনি বলেছিলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেব তা মানবজাতির জনক মনুকে বলেন, এবং মনু তা ইক্ষ্বাকু বলেছিলেন। তাই এই সনাতন যোগ আজ যে আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা। ঠিক, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি আমার ভক্ত ও সখা। ইয়তে যোগম প্রোক্তাবান অহম অব্যয়ম, তাই তো? একদম। মানুর ইক্ষ্বাকে ব্রভিত, তাই তো? ওই শ্লোক। হ্যাঁ, ওই শ্লোক। আমি ওর বাংলাটা বললাম। বিজ্ঞানের এই গুরু রহস্য একমাত্র অর্জুন হৃদয়ঙ্গম করতে পারতেন, কারণ তিনি রাজর্ষি ছিলেন। এবার যদি আমরা ধরে নিই যে শ্রীকৃষ্ণ আগে বলেছেন, তাহলে আপনাকে আরো বলছি, অন্ততপক্ষে 12,40,00,000 বছর পূর্বে গীতা বলা হয়েছিল, আর মানব সমাজে এই জ্ঞান বিলুপ্ত হয়েছিল প্রায় বিগত 20 লক্ষ বছর। এরপর 5000 বছর পূর্বে অর্জুনকে পুনরায় এই গীতা জ্ঞান প্রদত্ত হয়। গীতার বক্তা হলো ভগবানের বর্ণনা অনুযায়ী, এই হচ্ছে ভগবদ গীতার ইতিহাস। একদম। তাহলে এত বছর পূর্বে আমাদের কথা হচ্ছে সনাতন মানে যিনি যা শাশ্বত, এত বছর ধরে আমাদের এই সনাতন ধর্ম হয়ে আসছে। উই ডোন্ট বোস্ট, আমরা কিন্তু হই হই করে বোস্ট করি না, এই আমাদের হিন্দু, আমাদের সব। কবে আফগানিরা বলেছিল সিন্ধু থেকে সেই হিন্দু ধর্ম? আমরা কিন্তু কখনো বলি না। এবং আমরা দেখেছি কৌটিল্য, চাণক্য, চন্দ্রগুপ্তকে কিভাবে তৈরি করেছিল, এবং প্রত্যেকটা রাজা,
প্রত্যেকটা রাজা, প্রত্যেকে এই রাজা, প্রত্যেকে ঋষি। এই সাধু, কারণ সাধুরা পরম বিজ্ঞানী। ভগবত গীতা ইজ আ ট্রু পিওর সায়েন্স। তা সেই সায়েন্সটাকে যদি আগে জানতে হবে। আর প্রদীপ্তানন্দ মহারাজ এক্ষুনি একটি কথা বললেন যে আমার পায়ে হাত দিয়ে কে কি করছে, সত্যি তো তিনি একটা কে তৃণমূল, কে বিজেপি, কে বিজেপি, এবং তার জন্য ওই ভদ্রলোককে আমি বলছি যে আপনি 12 কোটি 40 লক্ষ বছর পিছনে চলে গেলেন। যেতেই তো হবে। আমি বলছি যেতে তার তো মানে হবেই, আপনাদের বোঝানোর জন্য যেতে হবে। একদম একদম ঠিক, মানে তখন যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটাকে কেন্দ্র করে এই ধরনের কথা বা এই ধরনের যে সায়েন্স বলছেন সেটা বলা। তখন বিজ্ঞান তার অনেক মানে আপনি উন্নত ছিল। এখন বসে লাইট দিয়ে এরকম এলইডি না, না, দেখে বিষয়টা সেটা তাহলে নয়। আপনি যদি 12 কোটি বিষয়টা 40 হচ্ছে- বছরে ফিরে যেতে এক সেকেন্ড। চান তাহলে এখন আবার সেই জঙ্গল না, করে দিতে হবে। আপনি কি না, বলছেন? না, জঙ্গল তো ছিল না। আপনি ভুল বলছেন। আপনি ভারতবর্ষ মানে জঙ্গল বুঝছেন না, আমরা অনেক বেশি অ্যাডভান্স ছিল। দিদি প্লিজ আমরা অ্যাডভান্স ছিলাম, প্রচুর advance। আপনি জানেন না, নতুন করে হিন্দু জিওলজিক্যালি না, জঙ্গল ছিল না। এখন শিখতে হবে। কাউকে শিখতে হবে না, কাউকে শিখতে হবে না, শিখতে তো হবে, ভগবত গীতা শিখতে তো হবে, ভগবত গীতা তো শিখতে হবে। আমি এখান থেকে শোনাই, আমি একটা বাইট শোনাবো। হিন্দু জাগরণ কেন করা হবে না? বিজেপি কেন? বিজেপির কথা কোথা থেকে আসছে? আসছি। বেশ, আমি একটা বাইট শোনাই। শুধুমাত্র কার্তিক মহারাজ নয়, আমি এক মিনিট, মণিশঙ্কর দা, শুধুমাত্র কার্তিক মহারাজ তো নয়, হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। যেমন শুনুন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।